শেখ হাসিনার পতনে সবচেয়ে বড় ক্রেডিটটা কার? উত্তরটা হলো সাংবাদিক প্রভাস আমিনের। প্রভাস আমিন না থাকলে শেখ হাসিনা সেদিন আন্দোলনকারীদের কোনোভাবেই রাজাকারের নাতিপুতি বলতো না, আর এই কথা না শুনলে বিক্ষোভও এতটা তীব্র হতো না। তেল দিতে গিয়ে তিনি উল্টো হাসিনার 12টা বাজিয়ে দিয়েছেন, পাশাপাশি তিনি নিজেরও 13টা বাজিয়েছেন। এই ঘটনাটি ঘটেছিল ঠিক 1 বছর আগে, 2024 সালের 14ই জুলাই। কোটা আন্দোলনের সময়ে শেখ হাসিনার সর্বশেষ বিদেশ সফর ছিল চীনে, যেখানে তিনি তার সফর সংক্ষিপ্ত করে একদিন আগেই দেশে ফিরে আসেন। এরপরে রীতি অনুযায়ী দেশে ফিরে একটি সংবাদ সম্মেলন করেন। সেই সংবাদ সম্মেলনে ছিল আওয়ামী ঘনিষ্ঠ সাংবাদিকদের আনাগোনা, যাদের মধ্য থেকে প্রভাস আমিন অন্যতম। এটিএন নিউজে কাজ করা এই প্রভাস হাসিনাকে প্রশ্ন করার বদলে শুধুমাত্র পথে তেলই মেখে যাচ্ছিলেন। তার মতে তরুণ প্রজন্মকে ভুল বুঝিয়ে মুক্তিযুদ্ধের সামনে দাঁড় করানো হয়েছিল। প্রভাস আমিন বলেছিলেন, সরকারি চাকরিতে কোটা অ্যাপ্লাই হয় একদম শেষ পর্যায়ে, তখন রাজাকারের সন্তানদের থেকে তিনি মুক্তিযোদ্ধার সন্তানদেরকেই চাকরিতে বেছে নিতে চাইবেন। তার এই বক্তব্য শুনে হাসিনা তখন পুরোপুরি ভিজে যান। অতি উত্তেজনায় তিনি বলে বসেন, তার মানে মুক্তিযোদ্ধাদের সন্তান এবং নাতিপুতিরা মেধাবী না? যত রাজাকারের বাচ্চা ও নাতিপুতিরা তারা মেধাবী, তাই না? এরপরে এই উত্তেজনার ফলে তাকে যে কোথায় কোথায় দৌড়াতে হয়েছে সেই সবকিছুই তো ইতিহাস। আওয়ামী আমলে প্রভাসের মতো এমন চাটুকার সাংবাদিকের কোনো কমতি ছিল না। সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপা তাদের মধ্যে অন্যতম। শাকিল আহমেদ বার্তা প্রধান হিসেবে এবং ফারজানা রূপা প্রধান প্রতিবেদক হিসেবে ৭১ টেলিভিশনে কাজ করেছিলেন। তবে পেশাগত দায়িত্ব পালনে তাদের এই পক্ষপাতিত্ব নিয়ে সমালোচনা ছিল। হাসিনাকে খুশি রাখতে ফারজানা রূপা তার প্রশংসা করে গলা ফাটাতেন। হাসিনার সংবাদ সম্মেলন মানেই ছিল রূপার উপস্থিতি, যেন সাংবাদিকতা নয়, তার সঙ্গে ছিল কোনো এক চুক্তি। সহযোগী হিসেবে কাজ করেছেন তারই স্বামী শাকিল আহমেদ। হাসিনার পতনের পর এই দম্পতি বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করে ধরা পড়েছেন আরো 2 চাটুকার সাংবাদিক, শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু। ৭১ টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু সম্পাদকদের সংগঠন এডিটর্স গিল্ড বাংলাদেশের সভাপতি ছিলেন। তবে তাকে সবাই চিনত আওয়ামী লীগের আপনজন হিসেবে। প্রতিষ্ঠিত একটা টিভি চ্যানেলকে তিনি আওয়ামী লীগের ঘর বাড়িতে পরিণত করেছিলেন। তিনি রাখেননি মোটেও নিরপেক্ষতার বালাই। এছাড়া তার বক্তব্যগুলো ছিল অনেকটা আওয়ামী ক্যাডারদের মতো। তাই হাসিনার পতনের পর এই মোজাম্মেলকেও পালাতে হয়। কিন্তু ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে সেখানকার জনতা এই বাবুকে বাচ্চা ভেবে ধরে ফেলে। তার সঙ্গে ছিল আরেক আওয়ামী ঘনিষ্ঠ সাংবাদিক শ্যামল দত্ত। নিস্তার পায়নি এই বেটাও। এই শ্যামল ছিল আওয়ামী লীগের মিডিয়া অঙ্গনের অন্যতম মুখ। তিনি সম্পাদনা করেছেন দৈনিক ভোরের কাগজ পত্রিকাও। আওয়ামী লীগের সুবিধা নিয়ে এবং সাংবাদিকতার অপব্যবহার করে তিনি শত শত কোটি টাকার সম্পদ গড়েছেন। এছাড়া সরকারের ঘনিষ্ঠজনদের সাথে গভীর সখ্যতা থাকার কারণে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের পদটাও হয়েছিল তার। অবশ্য জেলে গিয়ে এই শ্যামল দাবি করেছেন তিনি কোনো অন্যায় সুবিধা নেননি। এই নাইমুল ইসলাম খানও এই তালিকায় থাকবেন। তার উপরে সন্তুষ্ট হয়ে তাকে দেওয়া হয়েছিল প্রেস সচিবের দায়িত্ব। এদের মধ্য থেকে অন্যতম ঘনিষ্ঠ হচ্ছে মুন্নি সাহা। এই চাটুকার অবশ্য এখন পলাতক আছে। এই সাংবাদিকরা তাদের দায়িত্ব ভুলে শুধুমাত্র ক্ষমতার পিছনে ছুটেছে, পা চেটেছে, জিহবায় ছালা ধরিয়েছে এবং মিথ্যাচার প্রচার করেছে দেশের সর্বস্তরে। এদের কি ধরনের শাস্তি আপনার কাম্য, কমেন্টে লিখে জানাতে পারেন।